নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য, শুরু করছি আপনার কথা। আপনার কথায় আজ আমাদের অতিথি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। শাশ্বতদা, স্বাগত। এতটাই ব্যস্ত, শাশ্বতদাকে ধরতে কথা বলতে আমাদের বেশ কিছুটা বেগ পেতে হয়েছে। আমরা সেই ব্যস্ততার ফাঁকে ব্যস্ত জীবন তৈরি হওয়ার শুরু থেকে শেষ যতটা পারবো জেনে নেওয়ার চেষ্টা করব। তোপসে আপনাকে পরিচিতি পেতে বা অভিনয় জগতে একটা নতুন মাত্রা দিতে কতটা সাহায্য করেছিল? ডেফিনেটলি ওইরকম একটা ব্র্যান্ড, মানে ফেলুদা, তো সেইটার সঙ্গে যুক্ত থাকা মানে তো ইতিহাসের সঙ্গে যুক্ত হওয়া। সত্যজিৎ রায়ের সৃষ্টি করা একটি ক্যারেক্টার যেটা 8 থেকে 80 অত পপুলার ডিটেকটিভ বোধহয় আর কেউ নয় যে সব বয়সের সঙ্গে কানেক্ট করে। ব্যোমকেশ যেমন একটা বয়সের পরে ব্যোমকেশ পড়ে লোকে, তো কাজেই এটা তো ডেফিনেটলি একটা আলাদা মাত্রা যুক্ত করিয়েছে। থিয়েটার, সিরিয়াল, সিনেমা। সিরিয়ালের ক্ষেত্রে যদি আমরা নজর দিই, এক আকাশের নিচে আপনাকে পরিচিতির জায়গা তো বটেই, এবং তার সঙ্গে সিরিয়ালের ভিন্ন রূপকে দর্শকের কাছে পৌঁছে দিতে কতটা সাহায্য করেছিল? শুধু আমাকে না, এক আকাশের সঙ্গে যুক্ত অনেকে আজকে কিন্তু এস্টাবলিশড, সবাই প্র্যাকটিক্যালি। এবং এক আকাশের একটা অদ্ভুত ট্রেনিং, যেটা এর আগে সিরিয়াল ওইভাবে কোনোদিন শ্যুট হয়েছে বলে আমি জানি না, যে সবকটা সিন বেশিরভাগ ক্ষেত্রে এক শটে তোলা হতো, যেটা কখনোই দেখে মানে ওরমভাবে কাটস হতো না। সেই অনুযায়ী কোরিওগ্রাফি হয়ে ছোট হ্যান্ড ক্রেন এলো নতুন, তো সব কিছুই নতুন এক আকাশের সঙ্গে যুক্ত যারা যারা, এবং যা যা ঘটনা ঘটেছে সবটাই একটা নতুন দিকে মোড় দিয়েছে আমাদের সিরিয়াল ইন্ডাস্ট্রিকে। সিনেমা অর্থাৎ সার্বিকভাবে আমরা যদি দেখি অভিনয়কে কতটা আপনি এনজয় করেন? যতক্ষণ আপনার কাছে এসছি, কথা বলছি, আপনি খুব রিল্যাক্স মুডে রয়েছেন, মানে আপনি কতটা অভিনয়টাকে এনজয় করেন? এনজয় না করলে কোনো কাজ করা উচিত না। এনজয় করি বলেই কাজটা করি, এবং যতদিন এনজয় করব ততদিনই করব। তোপসে থেকে আমরা যদি দেখি, অনেকগুলো দিন পেরিয়ে গেল, কাহানি আপনাকে গ্লোবাল বাঙালির কাছে বা শাশ্বত চট্টোপাধ্যায়কে গ্লোবালি জায়গায় কতটা নিয়ে গেল বলে আপনার মনে হয়? হিন্দি জগতে হয়তো একটু প্রচার দিল, কারণ বাঙালি তো সর্ব জায়গায় রয়েছে, সারা বিশ্বে রয়েছে, তারা বাংলা কাজও প্রচুর দেখেছে। কিন্তু কাহানি যেটা করলো সেটা হচ্ছে এমনই একটি আইকনিক চরিত্র হয়ে দাঁড়ালো। কী করে হলো আমি জানি না, মানে আমার কোনো এক্সপেকটেশন খুব একটা ছিল না, কারণ 9 মিনিট কত সেকেন্ডের একটা রোল, টোটাল যদি সব সিনগুলো যোগ করা যায়, কেউ একজন করেছিলেন, আমি দেখেছিলাম সেটা, 9 মিনিট কত সেকেন্ডের একটা ডিউরেশন একটা ক্যারেক্টারের, সেইটা এইভাবে ছাপ ফেলবে। এবং অজস্র মিম, মানে কেনেডি হত্যা দেখাচ্ছে, তার পেছনে নাকি ভিড়ে বব বিশ্বাস দাঁড়িয়ে রয়েছে। মানে এই বাড়াবাড়িটা আমরা কেউই হয়তো বোধহয় বুঝতে পারিনি যে হবে, কিন্তু হলে দেখেছিলাম যেদিন গিয়েছিলাম আমরা একটা শোতে। আমরা জনা 25, মানে সুজয় ঘোষ থেকে আরম্ভ করে আবির, আমি, আমাদের ফ্যামিলি সবাই ছিলাম। সেই দিন রিয়াকশান দেখেছিলাম হলে। ইন্টারভেল যখন হয়, একটা লোক উঠছে না হল থেকে, মানে স্তব্ধ একদম। যেখানে ধাক্কা দিয়ে ট্রেনের সামনে চলে যায়, ইন্টারভেল লেখাটা চলে আসে, মানে এটা অদ্ভুত ব্যাপার হয়েছিল একটা। বাংলায় কি লোকে এখনো শাশ্বত চট্টোপাধ্যায়কে মাঝে মধ্যে বব বিশ্বাস বলে ডাকে না? বাংলায় কেন, বোম্বেতেও বলে। কতটা চ্যালেঞ্জিং ছিল আপনার কাছে মেঘে ঢাকা তারায় চরিত্র? সব থেকে চ্যালেঞ্জিং ছিল এবং কঠিনতম চরিত্র আমার জীবনের, কারণ এমন একজন মানুষকে আমি পোট্রে করতে যাচ্ছিলাম যাকে আমার অনেক সিনিয়র যারা এখনো জীবিত তারা কাছ থেকে দেখেছেন। কানমোলা খাওয়ার, গাঁটটা খাওয়ার অজস্র সুযোগ ছিল, এবং মুশকিল হচ্ছে আমি সেই ভদ্রলোককে চাক্ষুষ কখনো সামনাসামনি দেখিনি। কমলেশ্বরকে জিজ্ঞেস করলাম, যে কমলেশ্বর বললো যে যুক্তিতক্ক আর গপ্পটা তোমায় আমি দিচ্ছি,
অনেকগুলো ছবি, ওনার ছবি দিয়েছিলাম, কিন্তু এখন ওনার ছবি আমার দেখা আছে কিছু, কোমলকান্তার দেখা, তিতাস একটি নদীর নাম দেখা, না এইগুলো আমার দেখা, কিন্তু ওনাকে দেখতে কোথায় পাবো? একটা চ্যালেঞ্জ প্রথম ছিল যে চেহারার সঙ্গে কোনো মিল নেই, উনি অনেক বেশি লম্বা, অনেক বেশি স্লিম, সেইটা একটা চ্যালেঞ্জ ছিল। আর ছিল যেটা সুবিধে করে দিয়েছে যে ওই যুক্তিতক্ক গপ্প আর কমলেশ্বরের স্ক্রিপ্ট রিডিংটা। কমলেশ্বর যখন স্ক্রিপ্টটা পড়ে শুনিয়েছিল আমাকে, আমার মনে হয়েছিল যে আমি যদি নাও করি, কমলেশ্বর করতে পারে রোলটা, এবং সেটা বিরাট হেল্প হয়েছিল, এবং তার নেট রেজাল্টও পেয়েছি। ওর জন্য কোনো পুরস্কার আমায় কেউ দেয়নি, কিন্তু যা পুরস্কার যেটা পেয়েছি সেটা হচ্ছে, প্রথম একটি ফোন আসে, আমি ফোনটা তোলাতে কাঁপা কাঁপা গলায়, অপু, নির্মল জেঠু বলছি, নির্মল কুমার এখনো জীবিত, কি করেছিস ওটা? মানে আমি পরে শুনলাম মিমি বাবা মাকে নিয়ে গিয়ে দেখিয়েছে মেঘে ঢাকা তারা। তো নির্মল জেঠু আমায় ফোন করেছিলেন। মাধবী মুখোপাধ্যায় আমাকে সরকারি একটি অনুষ্ঠানে পুরস্কার, উত্তম কুমারের বোধহয় নজরুল মঞ্চে আমাকে ডাকলেন, দেখেছি, খুব ভালো, মানে আমার ভালো লেগেছে, মানে বুঝতে পারছিস, সামনে অনেক কাজ করেছেন উনি। আরেকটা ফোন পাই, সেটা অদ্ভুত, সেটা হচ্ছে আমি ফোনটা যখন আসে, আমি ফোনটা তুলি, উপর থেকে একটা গলা আসে, আমি কি শাশ্বত বাবুর সঙ্গে কথা বলছি? আর না, হ্যাঁ বলুন, আপনি কে বলছেন? আমার নাম নিমাই ঘোষ। আমি মানিকদার। হ্যাঁ বলুন। বলে আমি মেঘে ঢাকা তারা দেখলাম, আমার 2 দিন ভাবতে লেগেছে, আজকে ফোনটা করছি। এটা অসাধ্য সাধন করেছেন। এবং একটি খবরের কাগজে, আমার মনে আছে, বাংলা কাগজে সুভাষ ঘাই লিখেছিলেন, আই কুড সি ঋত্বিক অন স্ক্রিন। এইগুলো পুরস্কারগুলো পেয়েছি, কোনো মেডেল টেডেল পাইনি। পুরস্কার হচ্ছে অনেকটাও না ভাগ্যেরও ব্যাপার, মানে শুধু আমি ভালো করলাম পুরস্কার পেলাম এটাতে হবে না, আর 5টা লোক কী করছে সেই বছরে, এগুলো তো ম্যাটার করে। আর 5 জনে মিলে ঠিক করছেন, সেই 5 জনই ঠিক করছেন কারা পাবেন না, তো অনেকটাই ভাগ্য। পুরস্কারটা আমার লক্ষ্য নয়, আমার লক্ষ্যটা হচ্ছে মানুষ দেখে ভালো বললো কিনা, মানে আমার কাজটা ভালো বললো কিনা, ছবি কিরম হবে আমার হাতে নয়। আরো অনেকগুলো বিষয় নিয়ে জানবো, বিশেষ করে গল্পে আড্ডা একেবারে মজে থাকবো আমরা শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলে, কিন্তু আরো একটা বিরতির পর। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। অনেক সহ অভিনেতার মধ্যে একজন সহ অভিনেতা, তার অন্য একটা পরিচয় রয়েছে, তিনি এই মুহূর্তে সাংসদ পার্থ ভৌমিক। কেমন ওরে, পার্থদা মজার মানুষ, পার্থদার সঙ্গে আড্ডা দিয়ে খুব আনন্দ পাওয়া যায়। মানে পার্থদা এমন সব, দাদার কীর্তি থিয়েটার করেছেন, আনন্দ থিয়েটার করেছেন, মানে বলে হ্যাঁ, আমি যখন তনুবাবুর কাছে গিয়েছিলাম দাদার কীর্তির জন্য, তনুবাবু অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিলেন, তাকিয়ে বললেন আপনি কি পারবেন? শাশ্বত চট্টোপাধ্যায়ের কাছে বাবা শুভেন্দু চট্টোপাধ্যায়ের অবদান বা অভিনয় জগতে তার ইনফ্লুয়েন্স কতটা কাজ করেছে? আমার জীবনে কোনোদিনই কোনো এফেক্ট ছিল না এটার। তার কারণ হচ্ছে আমি কোনোদিন পাত্তাই দিইনি। তো আমি উত্তম কুমারকে চিনেছি উত্তম জেঠু মারা যাওয়ার পরে। 75 সাল থেকে আপামর ভারতবাসী কান ঢাকছে। উত্তম জেঠুকে চিনলাম আমি, প্রথম দেখলাম ক্রেজ হচ্ছে ইডেন গার্ডেন্সে, উত্তম কুমার 11 ভার্সেস দিলীপ কুমার 11 খেলা হবে, আর আমি গেছি মাঠে, কি না অমিতাভ বচ্চন আসবে, রেখা আসবে। বাবাকে বলে রেখেছিলাম ড্রেসিং রুমে ঢুকবো, হাত মেলাবো, অটোগ্রাফ নেব, আর ঠিক আছে চল, এই করে গিয়েছি, ওর সব হয়েছে। কমার্শিয়াল সিনেমায় এই মুহূর্তে বাংলায় হিট হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়? যে কোনো ছবি হিট করাটা খুব গুরুত্বপূর্ণ, এবং আমার এখনও মনে হয় আমাদের নতুন স্টার তৈরি করার দিকে নজর রাখা উচিত। কারণ আমার বাবা তো প্রডিউস বা ডিরেক্ট করে আমাকে কোনোদিন সিনেমায় আনেননি। হ্যাঁ, ওনার নির্দেশনায় থিয়েটার করেছি আমি,
চারবাকের পরে আমি বিশ্বরূপায় প্রায় 210 রজনী বৈশাখী ঝড় বাবার ডিরেকশানে করেছিলাম। আর কাদের সঙ্গে অভিনয় করেছি, জ্ঞানেশ মুখোপাধ্যায়, লিলি চক্রবর্তী, বাবা। আর প্রচুর দেখতাম থিয়েটার, প্রচুর দেখতাম। এমন একটা পরিবারে এসে আমরা কথা বলছি বা এমন একটা বিষয় নিয়ে যার সঙ্গে সিনেমা অভিনয় খুব বেশি পরিমাণে জড়িয়ে। শাশ্বতদা, আপনার কন্যা, আপনার মেয়েও ইতিমধ্যে সিনেমায় অভিনয় করছেন। শাশ্বত চট্টোপাধ্যায়ের অবদান কত? আমার কোনো হেল্প নেই ওর মধ্যে। আমি দেখলাম এরা না, এই জেনারেশনটা এরা অনেক বেশি ফোকাসড। শাশ্বতদা, বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যেমন আপনি জড়িয়ে, তার পাশাপাশি আপনি বম্বেতেও কাজ করেছেন, করে চলেছেন। বম্বেতে কাজ করে কেমন লাগছে, বা বাঙালি এই মুহূর্তে বম্বেতে কিরকম ভাবে কাজ করছে? প্রচুর প্রফেশনাল, অসম্ভব প্রফেশনাল কাজের ব্যাপারে। ওখানে কাজ তুমি যদি ভালো করো, তুমি বাঙালি হও, পাঞ্জাবি হও, মারাঠি হও, কিচ্ছু ম্যাটার করে না। প্রচুর বাঙালি আছে, সাউন্ড ডিপার্টমেন্টে বাঙালি আছে। আপনাকে কি বলে ডাকে, দাদা না ববদা? না, দাদা, দাদা দাদা, ওটা ওদের স্ট্যান্ডার্ড। ওরা ওরা জানে যে মানে বাঙালি মানে দাদা। মিঠুন দাকেও যেমন দাদা, ওই দাদা যে একটা সঙ্গে ওটা জান। আপনি বাংলায় অভিনয় করলেন, বম্বেতে অভিনয় করে চলেছেন, আপনি সাউথ ইন্ডিয়াতে গিয়ে অভিনয় করলেন। ভাষা কি করে বুঝলেন? না বুঝে করেছি তো আমি। কেন আমায় নিয়েছে আমি তাই জানি না। বাঙালি হিসেবে তো খুব ভালো লাগার কথা। এখন কতটা প্র্যাকটিক্যাল হবে সেটা আমি বলতে পারবো না, কারণ কোনো সিনেমা যদি না চলে তারা আদৌ চালাবেন কি না। কারণ সেখানে তো আবার সে একটা খরচার ব্যাপার এমন হয়ে গেছে না, এখন খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে। সিঙ্গেল স্ক্রিনকে না রিভাইভ করতে হবে। আমার ব্যক্তিগত মত হচ্ছে যে সকলে 500 টাকা খরচা করে সিনেমা দেখা পার হেড সম্ভব না। অনেক দর্শক কমে গেছে। আমরা যেসব হলে সিঙ্গেল স্ক্রিনে গিয়ে আজকে, যেখানে হিরোর এন্ট্রিতে সিডি তালি পড়ছে, খুচরো পয়সা না থাকলে কোল্ড ড্রিঙ্কসের ছিপি নিয়ে যেতাম পকেটে করে। হিরো আসবে, ছুঁড়বো কোথায়? কারণ প্রথমেই আমাকে 500 টাকা দিয়ে টিকিটটা কেটেই না ভুলটা এরম হয়ে যাচ্ছে। তারপরে বাড়ির লোক সঙ্গে গেলে তো বুঝতে পারছে খরচা কি। এবার বলবে এত বড় পপকর্নটা চাই, বলবে এত বড় কোল্ড ড্রিঙ্কসটা চাই, ক্রমশ এরম হয়ে যাবে মুখ। তারপরে সিনেমা দেখতে শুরু করতে করতে আপনার যদি সিনেমা খুব ভালো লাগে, কপালটা ভাঁজটা একটু কমবে। হাসি আসতে অনেক দেরি আছে। আমরা কত পয়সা দিয়ে সিনেমা দেখেছি, টিফিনের টাকা থেকে সরিয়ে রাখতাম। 90 পয়সা সরিয়ে রাখলাম মানে একটা শো আমার কনফার্ম হয়ে গেল। তাও সেটা নিউ এম্পায়ার বা লাইট হাউসের মতো হলে, পাশ দিয়ে ঢুকে যাওয়া, ওপরে ঠিক কত কিছু মনে পড়ে গেছে। সেখানে সব অ্যালাউড ছিল, সিগারেট খাওয়া ফিগারেট খাওয়া সব অ্যালাউড। সব থেকে কম দামি টিকিটে, কিন্তু যারা বেশি দাম দিয়ে কাটছে তারা কিন্তু অস্বস্তিতে ভুগছে। তো সেসব দিন ছিল, মানে বন্ধু বান্ধব মিলে চলে গেলাম। আজকাল কতজন ইয়াং ছেলে মেয়ের হাতে কত টাকা থাকবে যে একটা সিনেমা দেখবে 500 টাকা দিয়ে? আমি মানছি সব কিছুরই বেড়েছে, কিন্তু সিঙ্গেল স্ক্রিনটা ফেরত আসাটা না খুব জরুরি। একটা রিজনেবল রেটে। 500 টাকা যে আজকাল বিশাল ভ্যালু তা নয় সত্যি করে দেখতে গেলে। কিন্তু সব মানুষের কাছে তো 500 টাকা দিয়ে আমি যদি থাকে আমার কাছে, আমি সিনেমাটা দেখবো না আমি একটু ভালো মন্দ খাবো, কোনটা বেশি নেসেসারি? খাওয়া। বাড়ির বাজার করতাম ওই জন্য। করতেন? হ্যাঁ, ঝাঁপা যায় পয়সা ওখান থেকে। বাজার করতে গেলে হ্যাঁ 1-2 টাকা তো হামেশা ঝাঁপা যেত। শাশ্বত চট্টোপাধ্যায় স্ত্রীকে কতটা ভালোবাসেন, নাকি কতটা ভয় পান? একজন পুরুষ মানুষ এসে সামনে বলুন যে তিনি তার স্ত্রীকে ভয় পান না, তারপর আমি উত্তর দেব। শাশ্বত চট্টোপাধ্যায় খেতে কতটা ভালোবাসে? সেটা আমার যারা দর্শক আছেন মাঝে মধ্যেই আমার পর্দায় দেখে তারা বুঝতে পারেন আমি এখন বেশি খাচ্ছি না কম খাচ্ছি। এই মুহূর্তে শাশ্বত চট্টোপাধ্যায় বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দুতে। বিষয় বেঙ্গল ফাইলস। শাশ্বত চট্টোপাধ্যায় কি ভয় পেয়েছে? কে বর্ডার? আমার তো মনে হয় না উপরতলার কেউ বর্ডার বলে এত, যত না সোশ্যাল মিডিয়া হচ্ছে। একটা সিনেমা নিয়ে এত কিসের, কি এফেক্ট করে একটা সিনেমা আমি বুঝতে পারি না। আমার দুর্ধর্ষ চরিত্র, এটুকু বলবো। আমার যে রোলটা, কারণ আমি আমার ট্র্যাকটা
টাই বলতে পারবো, বাকি পুরো ছবিতে কি গল্প আমি বলতে পারবো না। আমারটা একটাই, যারা দেখেছেন তার বুঝতে পারবেন, মানে অত্যন্ত স্ট্রং একটা ক্যারেক্টার, মানে লোকটাকে দেখলে রাগ হবে না। আমি কোনো ফাইলস নিয়ে ভীতু নই, শুধু একটা বিষয়ে আমার চিন্তা আছে, যেন পুলিশ কোনো ফাইল না খোলে আমার নামে। পুলিশ ফাইলস নিয়ে একটু চিন্তিত। একেবারে আমাদের আলোচনা, আড্ডা, গল্প শেষের পর্যায়ে। আগামী দিনের প্রজন্ম, যদিও আপনি বলছেন যে আপনার এখনো বয়স বাড়েনি, আপনি 1990তেই রয়েছেন, হ্যাঁ, এই তো কালকের ঘটনা। মেয়ে সিনেমায় উল্টে চলে গেছে, দেখতে দেখতে বড় হয়ে গেল। আপনি খুব লো প্রোফাইল মেনটেন করে একদম ইজিয়ার জায়গাটায় নিয়ে যাচ্ছেন। কিন্তু সত্যিই তো যারা নতুন প্রজন্ম, তারা তো সিনিয়রদের দেখে শেখে কাজটা ভালোবেসে করতে, যেটা আমার মেয়েকেও বলেছি, যে কাজটা করবে ভালোবেসে করবে, তাহলে তুমি সাকসেস পাবে। যদি ভালোবেসে না হয়, শুধু অন্য গ্ল্যামার এই তাই, তো আমরা সবাই বাইরে থেকে যখন ভাবতাম, তো ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই খালি গ্ল্যামার, টাকা, খাটনি আছে। কালকেই মানে শুটিং করছিলাম একটা, সেখানে ডিরেক্টর বারবার ইয়াংদের বলেছিলাম তোদের আসিস না, এই গরমের মধ্যে ছুটতে হচ্ছে। তো কাল যা গরম ছিল, মানে সেখানে মানে মনে হচ্ছে ছেড়ে দে, বাড়ি যাই, অ্যাটলিস্ট ভ্যানে গিয়ে বসি। খাটনিটা ভুলে চলবে না। আর যদি তুমি কাজটা ভালো না বাসো, তুমি খাটতে পারবে না, মেন্টালি ডাউন হয়ে যাবে। একমাত্র সারভাইভ করার জায়গা হচ্ছে যে কাজটা করবেন ভালো করে মন দিয়ে ভালোবেসে করবেন, নাহলে টিকতে পারবেন না। শাশ্বতদা, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। অনেক কিছু আমরা জানলাম, অনেক কিছু বাকি থেকে গেল, কিন্তু আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আপনার কথা আজকের মতো এ পর্যন্তই। চোখ থাকুক ক্যালকাটা নিউজে, ভালো থাকবেন।